একটা প্রবাদ আছে, পাপ বাপকেও ছাড়ে না। ২৪-এর গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার রক্তের উপর পা রেখে যারা অন্তর্বর্তীকালীন সরকারের মসনদে বসেছিলেন, যারা নিজেদের সৎ, নিরপেক্ষ এবং সুশীল বলে দাবি করতেন, আজ তাদের আসল চেহারা জাতির সামনে এমন নগ্নভাবে উন্মোচিত হয়েছে যে পুরো দেশ রীতিমতো স্তম্ভিত। গত ১২ ফেব্রুয়ারি বিএনপি যখন নির্বাচনে জিতে যায়, তখন অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত খুশি হয়ে ফেসবুকে প্রথম পোস্ট দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি হয়তো ভেবেছিলেন তলে তলে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তিনি নিজের পিঠ বাঁচিয়ে ফেলেছেন, তার সব কুকর্ম হয়তো মাফ হয়ে যাবে। কিন্তু দর্শক, রাজনীতিতে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে নির্মম খেলা, তাতে আসিফ নজরুলের আর শেষ রক্ষা হলো না। আজ আমরা ডিকনস্ট্রাক্ট করব কিভাবে আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা হাসানের মতো উপদেষ্টারা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিলেন এবং কিভাবে তারা জুলাই বিপ্লবকে শুরুতেই গলা টিপে হত্যা করেছিলেন। আজ বুধবার ৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশন দুদকে একটি অত্যন্ত বিস্ফোরক আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন স্বয়ং উপস্থিত হয়ে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার পিএস মাসুমের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে অনুসন্ধান চেয়েছেন। অভিযোগটি কি? অন্তর্বর্তীকালীন সরকারের ২ বছরের শাসনামলে যখন দেশের মানুষ রাষ্ট্র সংস্কারের আশায় বুক বেঁধেছিল, তখন আইন মন্ত্রণালয়ে বসে আসিফ নজরুল সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া এবং কোনো ধরনের নীতিমালা তোয়াক্কা না করে ২৮৬ জন সাব রেজিস্ট্রারকে বদলি করেছেন। আর এই শুধু বদলি বাণিজ্যের মাধ্যমেই লেনদেন হয়েছে শত কোটি টাকার বেশি ঘুষ। একটি মন্ত্রণালয় যার দায়িত্ব ছিল দেশের বিচার বিভাগ এবং আইন ব্যবস্থায় সুশাসন ফিরিয়ে আনা, সেই মন্ত্রণালয়কে আসিফ নজরুল বানিয়েছিলেন টাকার মেশিন, ঘুষ এবং বদলি বাণিজ্যের সবচেয়ে বড় সিন্ডিকেট। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে এবং অত্যন্ত বিশ্বস্ত সূত্র বলছে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন সাবেক এই আইন উপদেষ্টা। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই সীমাবদ্ধ নেই। আইন উপদেষ্টা হিসেবে তিনি দেশের বিচার ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই বিক্রির হাটে পরিণত করেছিলেন। তার বিরুদ্ধে আসা সুনির্দিষ্ট অভিযোগগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তবে একজন সুশীল বুদ্ধিজীবীর ভয়ঙ্কর রূপটি আমরা দেখতে পাব। অভিযোগ উঠেছে দেশের একটি স্বনামধন্য শিল্প গ্রুপের সিইওকে জামিন পাইয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল ২০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। শুধু তাই নয়, গত সরকারের অত্যন্ত সুবিধাভোগী এবং গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসকে বিপুল অর্থের বিনিময়ে জামিন দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। গত ৮ মাসে এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে টাকার বিনিময়ে চিহ্নিত অপরাধীদের পার করে দেওয়া হয়েছে। ঢাকা এবং এর আশেপাশে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বিচারক বদলি এবং পদায়নের ক্ষেত্রে তিনি নাকি ৫০ লাখ থেকে শুরু করে ২ কোটি টাকা পর্যন্ত নিয়েছেন। অর্থাৎ যে বিচারকরা টাকা দিয়ে পোস্টিং নেবেন, তারা সাধারণ মানুষকে কি বিচার দিবেন তা সহজেই অনিমেয়। ১ ডজনেরও বেশি সুনির্দিষ্ট অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা বাণিজ্য এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। আর্থিক দুর্নীতির চেয়েও আসিফ নজরুলের বিরুদ্ধে যে রাজনৈতিক অভিযোগটি সবচেয়ে ভয়ঙ্কর এবং যা এদেশের তরুণ সমাজকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে, তা হলো জুলাই গণ অভ্যুত্থানকে শুরুতেই শেষ করে দেওয়ার মাস্টার প্ল্যান। একটু ফ্ল্যাশব্যাক করুন। ৫ আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন দেশের সাধারণ মানুষ এবং রাজপথের বিপ্লবীদের দাবি ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা। সেই সরকার শপথ নেবে শহীদ মিনারে, পুরনো সংবিধান বাতিল করে সম্পূর্ণ নতুন কাঠামোয় রাষ্ট্র গঠন করা। কিন্তু আসিফ নজরুল তখন কি করলেন? তিনি তার আইনি মারপ্যাচ এবং চক্রান্তের মাধ্যমে বিপ্লবীদের বোঝালেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না। তার পরামর্শেই বিপ্লবী সরকার আর গঠন করা হলো না। তা গঠন না করে পতিত স্বৈরাচারের রাবার স্টাম্প রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিতে বাধ্য হলো অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে যে তিনি ইচ্ছামতো কিছু ভুয়া সমন্বয়ক তৈরি করে তাদের নিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে একটি নাটক সাজিয়েছিলেন, যাতে ক্ষমতার রিমোট কন্ট্রোল তার এবং একটি নির্দিষ্ট মহলের হাতেই থাকে। ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক মারপেঁচে ফেলে পুরনো সিস্টেমকেই টিকিয়ে রাখার এই জঘন্য অপরাধের কারণে আজ যখন তার গ্রেফতারের খবর ভাসছে, তখন জুলাই যোদ্ধাদের মধ্যে রীতিমতো স্বস্তির বাতাস বইছে। তারা মনে করছেন বিপ্লবের সাথে বেইমানি করার শাস্তি
তাকে পেতেই হবে। আসিফ নজরুলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরেক অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও দুর্নীতির পাহাড় সমান অভিযোগ সামনে এসেছে। যিনি সারা জীবন পরিবেশ রক্ষার কথা বলে মানুষের বাহবা কুড়িয়েছেন, আজ দুদকে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো কি কি? পরিবেশ অধিদপ্তরের বড় বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, অন্যের মূল্যবান সম্পত্তি দখল এবং তার স্বামীর সম্পত্তি সংক্রান্ত ভয়ঙ্কর সব বিষয় এই অভিযোগে অন্তর্ভুক্ত হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো ইতিমধ্যে 3টি দেশে অর্থাৎ যুক্তরাষ্ট্র, দুবাই এবং আজারবাইজানে বিপুল পরিমাণ অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তবে রেজওয়ানা হাসানের জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে তার রাজনৈতিক দাম্ভিকতা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করেছিলেন যে আমরা জামায়াতকে মেইন স্ট্রিম বা মূলধারায় আসতে দেইনি। একটি নিরপেক্ষ সরকারের উপদেষ্টার মুখে এই কথা প্রমাণ করে যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঠেকাতে প্রশাসনিক কলকাঠি নেড়েছেন এবং রাতের অন্ধকারে ভোট কারচুপি করেছেন। জামায়াতে ইসলামী ইতিমধ্যে রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ তুলে তাকে জিজ্ঞাসাবাদের এবং বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছে। সূত্র বলছে আসিফ নজরুলের মতো সৈয়দ রেজওয়ানা হাসানকেও যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। আজকের এই পুরো দৃশ্যপট আমাদের রাজনীতিতে এক ভয়ঙ্কর এবং নির্মম সত্য তুলে ধরে। যারা শত শত ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পেয়েছিলেন, যারা নিরপেক্ষতার মুখোশ পরে তলে তলে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিলেন, আজ সেই বিএনপি তাদের গলা টিপে ধরেছে। আসিফ নজরুল ভেবেছিলেন 12 ফেব্রুয়ারি রাতে আলহামদুলিল্লাহ লিখে তিনি বিএনপির গুড বুকে চলে যাবেন, কিন্তু রাজনীতি এত সোজা নয়। বিএনপি সরকার এখনো ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এই সাবেক উপদেষ্টাদের দুর্নীতির ফাইলগুলো সামনে আনছে, যাতে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে এবং আন্তর্জাতিক মহলকে বোঝানো যায় যে অন্তর্বর্তীকালীন সরকার কতটা দুর্নীতিগ্রস্ত ছিল। যে মানুষগুলো জুলাই স্পিডকে হত্যা করে শহীদদের রক্তের সাথে বেইমানি করে নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিল, আজ তারা প্রকৃতির নির্মম বিচারের মুখোমুখি। দেশ ত্যাগ ঠেকাতে তাদের উপর নজরদারি চলছে, দুদকে তাদের ফাইল ওপেন হয়েছে এবং জেলের দরজা তাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসানের এই পরিণতি কি তাদের কর্মফল? শহীদদের সাথে বেইমানি করা এই সুশীলদের কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে